শুভ সকাল। নবম ও দশম শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার সকল ছাত্রকে স্বাগত জানাই আমার অনলাইন সেশনে। আমি আপনাদের সায়ন স্যার যথারীতি ফিন্যান্সের নতুন একটি অনলাইন ক্লাস নিয়ে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আপনারা জানেন ইতিমধ্যে আমি ফিন্যান্সের তৃতীয় অধ্যায় অর্থাৎ অর্থের সময় মূল্যের একটি আলোচনা গত ক্লাসে করেছি। সেখানে আমরা বলেছি অর্থের সময় মূল্যের সংজ্ঞা এবং অর্থের সময় মূল্য কেন গুরুত্বপূর্ণ এবং অর্থের সময় মূল্য ফিউচার ভ্যালু কিভাবে বের হয় তার সূত্র এবং অঙ্ক আমরা বই থেকে দেখেছিলাম। তো আজকে এই চ্যাপ্টারের আরো বাকি কিছু অংশ আমরা আলোচনা করব। তারপর পরবর্তী লেকচার থেকে আমি বেশ কিছু অঙ্ক আপনাদেরকে দেখাবো এবং দুই একটা সৃজনশীল প্রশ্ন নিয়েও আগামী 2-3টা ক্লাসে আলোচনা হবে। তো আমরা যদি একটু দেখি আজকের আলোচনায় আমরা রাখছি পেজ হচ্ছে 32 থেকে 34 পৃষ্ঠা। তো আমরা ফিউচার ভ্যালু বের করা দেখেছিলাম বা ভবিষ্যৎ মূল্য। তো এখন আমরা বর্তমান মূল্য বের করা শিখব। তো অনেক ক্ষেত্রে আমরা যদি ভবিষ্যৎ মূল্য বলে দিই, ধরেন আজকে থেকে 5 বছর পর আপনি 10,000 টাকা পেতে চান, অর্থাৎ ব্যাংকে আপনি 10,000 টাকা পেতে চান 10 বছর পর বা 5 বছর পর। তো আজকে আপনাকে ব্যাংকে কত টাকা রাখতে হবে আপনি এটা জানতে চাইতে পারেন, রাইট? তখন আপনি কিভাবে এটা বের করবেন? তখন আমরা বর্তমান মূল্য আমরা বলেছিলাম যে বর্তমানে যে টাকাটা যদি 100 টাকা হয় ভবিষ্যতে সেটা 110 টাকা হয়ে যাবে, কিন্তু মানটা সমানই থাকবে, বাট সংখ্যার বিচারে সেটা বৃদ্ধি পাচ্ছে, তাই না? সংখ্যার হিসাব যদি করি তাহলে 100টা 100 110 যদি আমরা অঙ্কের সংখ্যার হিসাব করি বড় ছোট, তাহলে ফিউচারের ভ্যালুটা বড়, যদিও সুদ অ্যাড হয়েছে বলে সময়ের সাথে ওটা ফিনান্সের ভাষায় সমান, বাট অঙ্কের ভাষায় কিন্তু ছোট বড় যদি চিন্তা করি, ছোটবেলার আমরা বড় ছোট নির্ণয় করতাম, গ্রেটার দেন লেস দেন নির্ণয়, ওই হিসাবে যদি করি তাহলে ফিউচার ভ্যালুটা বেশি হয়। তো ফর্মুলাটা যদি আমি এখন দেখি যে বর্তমান মূল্য অর্থাৎ ভবিষ্যৎ মূল্য থেকে আমরা বর্তমান মূল্য আসবো, অর্থাৎ কি ভবিষ্যৎ মূল্য যখন গেছি তখন কিন্তু আমার সুদ এটার সাথে অ্যাড হয়েছে, এখন আমার সুদটা বাদ যাবে মানে কমে আসবে, দ্যাট মিনস ভাগ হচ্ছে। তো আগের সূত্রটা যদি চিন্তা করি ওটার সাথে এটা ক্রস মাল্টিপ্লাই যদি করতাম তাহলে কিন্তু ভবিষ্যৎ এটা যদি ক্রস করেন তাহলে সূত্রটা একই থাকতেছে। তো ওইখানে আমরা বর্তমান মূল্য বের করার জন্য জাস্ট বর্তমান মূল্যটাকে লেফট সাইডে রাখছি আর ভবিষ্যৎ মূল্য রাইট সাইডে নিয়ে গেলে এটা ভাগ হয়ে করে একই সূত্রই, জাস্ট সাইড চেঞ্জের কারণে চেঞ্জ হয়েছে। তো এখানে আমরা যেই কাজটা করতেছি সেটার নাম করে বাট্টাকরণ, অর্থাৎ ভবিষ্যৎ মূল্য জানা থাকলে 2 নং সূত্র অনুযায়ী আমরা বর্তমান মূল্য 1 নং সূত্রে যে উপাদানটি দিয়ে গুণ করা হয়েছে সেই একই জিনিস দিয়ে এখানে আমরা ভাগ করব, আমরা প্রেজেন্ট ভ্যালুর সাথে এটাকে গুণ করছিলাম। তো এটাকে করা হয় বাট্টাকরণ, অর্থাৎ বর্তমান মূল্যে আসাকে আমরা বলি বাট্টাকরণ পদ্ধতি। তো এখানে সূত্র ভবিষ্যৎ মূল্য ডিভাইডেড বাই 1 প্লাস সুদের হার বা টু দি পাওয়ার মেয়াদ বা সময়। তো আমরা যদি ওই যে আগের সূত্রটা চিন্তা করি 1 বছর পরের 1,000 টাকা, অর্থাৎ 1 বছর পরে আমি 100 টাকা, আজকে সেটার দাম কত? তো ভবিষ্যৎ মূল্য 100, সুদের হার যদি আমরা 10% ধরি, আমরা আগে 10% ধরে ধরে দেখছি, এবং মেয়াদ 1 বছর বলেই দিছে এখানে, তো 90 টাকা, অর্থাৎ আজকে যেটা 90 টাকা 91 টাকা 91 পয়সা যেটা, সেটা 1 বছর পর 100 টাকা। তো বর্তমান মূল্য নির্ধারণ জন্য উত্তরটি আমরা উদাহরণটি বাট্টাকরণ পদ্ধতি ব্যবহৃত হয়েছে। বাট্টাকরণ পদ্ধতিতেও ঠিক বিপরীতভাবেই আমরা প্রতি বছরে ভবিষ্যৎ সুদ আসলকে সুদের হার দিয়ে ভাগ করলেই বর্তমান মূল্য নির্ধারিত হয়, অর্থাৎ ভবিষ্যতে যে সুদ আসলটা হবে সেটাকে যদি আমরা সুদের হার দিয়ে ভাগ করি বর্তমান মূল্য। তো তোমার বন্ধু যদি 1 বছর পরে 100 টাকা তোমাকে দেয়, তবে তার বর্তমান মূল্যটা হচ্ছে 90 টাকা 91 পয়সা। সুদের হারের কারণে বর্তমান ও ভবিষ্যৎ সময়ের মধ্যে একটা পার্থক্য ঘটে। তো এটা একটা নৈবিত্তিক অনেক ক্ষেত্রে আসে যে সাধারণত কিসের কারণে বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের পার্থক্য হয়? উত্তর হবে সুদের হারের কারণে। কয়েকটি উদাহরণের মাধ্যমে আমরা চক্রবৃদ্ধি বাট্টাকরণ পদ্ধতি ব্যবহার করে এককালীন অর্থপ্রবাহের বর্তমান ও ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা দেখি। তো যেমন এখানে আমরা বইয়ের উদাহরণটাই দেখতে চাচ্ছি যে শতকরা 10%, অর্থাৎ এখানে পার্সেন্টেজ সাইনটাও দিচ্ছে। অনেক ক্ষেত্রে যদি পার্সেন্টেজ সাইনটা নাও দেয় তাও কিন্তু আমরা এটা পার্সেন্টেজই বুঝবো, কারণ শতকরা ওয়ার্ডটা আছে, ঠিক আছে? তো এইভাবেও থাকতে পারে শতকরা 10 টাকা, অথবা শুধু 10% শতকরা ওয়ার্ডটাও না থাকতে পারে। তো এটা আমাদের আয়, সুদের হার। তো বর্তমানে
100 টাকা 5 বছর পরের ভবিষ্যৎ মূল্য কত, অর্থাৎ আমার এখানে বের করতে বলতেছে ভবিষ্যৎ মূল্য। তো আমরা যখন অঙ্ক করব তখন আমরা এখানে নর্মালি লিখবো, দেয়া আছে বর্তমান মূল্য পিভি এত, সুদের হার 10%, মেয়াদকাল 5 বছর, ফিউচার ভ্যালু কতটা বের হবে। তো আমরা জানি ফিউচার ভ্যালুর এই ফর্মুলাটা আমরা লিখবো, ফর্মুলা লেখা আমরা সকল মান বসাবো, সকল মান বসে এখন এই ক্যালকুলেশনটা আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করতে হবে, যে আমরা এটা বসায় পাওয়ার সাইন আছে সায়েন্টিফিক ক্যালকুলেটরে, সেটা টিপ দিয়ে আমরা এই ভ্যালুটা বের করব। তো আশা করি এটা তোমরা জানো কিভাবে এই পাওয়ারটা করতে হয় সায়েন্টিফিক ক্যালকুলেটরের। তারপরে আমরা এখানে বের করলাম 161 টাকা। তো আমাদের আজকের 100 টাকা 10% সুদ এবং যদি 5 বছর পর যায় তাহলে সেটার মূল্য হবে 161 টাকার সমান, অর্থাৎ আজকের 100 টাকা 10% সুদ এবং 5% 5 বছর যদি সময় দেওয়া হয় তবে 161 টাকার সমান হয়ে যাবে। তো এখন আমরা দ্বিতীয়টা দেখি। তো সুদের হার 10%, এমন এখানে দেখো কোনো শতকরা ওয়ার্ডটা নাই, শুধু পার্সেন্টেজ। তা তো এটা আই, 5 বছর পরের 100 টাকার বর্তমান মূল্য কত, সূত্র নং 2 ব্যবহার করে আমরা বর্তমান মূল্য বের করব। তো পরীক্ষার প্রশ্নে এই কথাটা থাকবে না, তোমাকেই উদ্দীপক দেখে বুঝতে হবে। তো আমরা অঙ্ক দেখব, সমস্যা নেই। তো আগে বইয়ের জিনিসগুলো আমরা ক্লিয়ার করতেছি একটু। তো এখানে আমাদের 5 বছর পরের টাকাটা দেওয়া আছে 100 টাকা, তার মানে এটা ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য। সুদের হার 10% লিখলাম, বছর বা সময়, মেয়াদ যেটাই লিখি, এন সমান সমান 5 বছর। তো আমরা বর্তমান মূল্য দিয়ে লিখবো, আমরা জানি বর্তমান মূল্য এটা আমাদের এটা 62, অর্থাৎ আমার 5 বছর পর বা 10% সুদে 5 বছর পর 100 টাকা আজকের দাম হচ্ছে 62 টাকা 9 পয়সা। তো এখানে এটাই লেখা আছে, দেখো 5 বছর পরের 100 টাকার বর্তমান মূল্য হচ্ছে 62 টাকা। সুতরাং তোমার বন্ধু যদি 100 টাকা পরিশোধ না করে 5 বছর পরে পরিশোধ করে তাহলে বর্তমান মূল্য অনুযায়ী তোমার ক্ষতি হবে 38 টাকা। অর্থাৎ তোমাকে যদি ভবিষ্যতে, আজকে তুমি হয়তো বা বন্ধু বললো যে ভাই 100 টাকা দে, আমি 5 বছর পর 100 টাকাটা দিব, তাতে কিন্তু তোমার আলটিমেটলি ক্ষতি। ঠিক আছে, বুঝতে পারছি যে আমরা যেহেতু 5 বছর পর তোমাকে 100 টাকা দিতে চাই, আজকে যে 100 টাকাটা সেটা 5 বছর পর দিতে চাচ্ছে, তো তার মানে তোমার সেটা লস হবে। যদি সে 5 বছর পর ধরো এটা দিতে চাইতো যে 161 টাকা দিতে চায়, তাহলে তোমার লস নেই, লসও নাই লাভও নাই, সমান। কিন্তু এখন যদি সুদের হার 20% করি আমরা, সুদের হারটা 20% হলে 5 বছর পরে 100 টাকার বর্তমান মূল্য, সো সেম সূত্রে আমরা ইউজ করছি, এখানে জাস্ট 20% করা হয়েছে। তো দেখো, তো সুদের হার ডাবল হওয়ার কারণে, অর্থাৎ 10% থেকে 20% হওয়ায় সেটা, দেখো আমরা যদি চিন্তা করি যে 10%টা 20%, তার মানে কি আমার ডাবল হয়েছে রেট, তাহলে রেট ডাবল হয়েছে, তার মানে আমি এখানে পাইছিলাম 62, তার মানে এটা আরো কমে যাবে, আরো অর্ধেক হয়ে যাবে, মানে আরো কমবে, আরো ডাবল রেটে কমবে। কিন্তু দেখো, তো যদি ক্যালকুলেট করি আমরা 40.187 টাকা পাই। অর্থাৎ তো সুদের হার ডাবল বাড়ানোর সত্ত্বেও এখানে কিন্তু সেটা ডাবল কমে নাই, অর্থাৎ 62 থেকে আরো ডাবল, মানে এখানে 32 বা 64 টাকা থেকে মানে 31 টাকা হয়নি, সেটা কত হয়েছে 40 টাকা, অর্থাৎ সমান অনুপাতে সেটা হচ্ছে না। অর্থাৎ ফিউচার ভ্যালু, তো এখানে দেখো সুদের হারের পরিবর্তন যদি হয়, সুদের হার যদি ডাবল বাড়ে তো এখানে ডাবল কমে না। ঠিক আছে, তো সুদের হারের সাথে অর্থের সময় মূল্যের সম্পর্কটি সমানুপাতিক নয়। তো এখানে একটা নৈর্ব্যক্তিক হয় যে সুদের হারের সাথে সমানুপাতিক কিনা, অথবা অনুধাবনমূলক প্রশ্ন থাকে যে সুদের হারের সাথে অর্থের সময় মূল্য সমানুপাতিক নয়, ব্যাখ্যা করো। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে এরকম একটা উদাহরণ নিজেদের মতন করে নিয়ে ব্যাখ্যা করতে হবে, যে এখানে আমি এটা 10% ছিল, 10% হইলে আমার 62 টাকা, তো এটাকে আমি ডাবল করছি 20%, কিন্তু সেটা ডাবল রেটে কমে নাই, সেটা 62 টাকার জায়গায় 31 টাকা হয়নি, সেটা হয়েছে কত, এটা হয়েছে 40 টাকা। ঠিক আছে, কিছু কমছে। তো আরেকটা জিনিস এখানে আমি একটু বলে দিই তোমাদেরকে, দেখো সুদের হারের সাথে সময় মূল্যের কি সম্পর্ক। সুদের হার যখন বাড়তেছে বর্তমান মূল্য কমে যাচ্ছে অনেক। দেখো এখানে 10% হওয়ায় 62 টাকা,
আর 20% হইলে সেটা 40 টাকা। তার মানে সুদের হার বাড়াইলে বর্তমান মূল্য কমতেছে, আর সুদের হার বাড়াইলে ভবিষ্যৎ মূল্য বাড়তে থাকে। এটা মনে রাখবে বা একটা নোট রাখতে পারো যে বর্তমান মূল্যের সাথে সুদের হারের সম্পর্ক বিপরীতমুখী, অর্থাৎ সুদের হার বাড়লে বর্তমান মূল্য কমবে, আর সুদের হারের সাথে ভবিষ্যৎ মূল্যের সম্পর্ক সমমুখী, অর্থাৎ সুদের হার বাড়লে ভবিষ্যৎ মূল্য বৃদ্ধি পাবে। তো এই তিনটা কনসেপ্ট এখান থেকে নিতে হবে। একটা হচ্ছে সুদের হারের সাথে সময় মূল্যের সমানুপাতিক হারে হ্রাস বৃদ্ধি হয় না, এবং দ্বিতীয় হচ্ছে সুদের হার বাড়লে বর্তমান মূল্য কমবে এবং সুদের হার বাড়লে ভবিষ্যৎ মূল্য বাড়বে। এই তিনটা কনসেপ্ট এখান থেকে আমাদেরকে জানতে হবে, এবং যদি এরকম একটা প্রশ্ন আসে তখন আমাদেরকে অবশ্যই এরকম একটা উদাহরণ নিজের মতন করে 10% ধরে, যে মনে করি আমরা 10% ধরে এটা করব, আবার একই জিনিস রাখবো, সুদের হারটা খালি পাল্টাই দিব, দিয়ে কি হয় দেখবো। ঠিক আছে, তো এখন আমরা দেখব চক্রবৃদ্ধিকরণ মাধ্যমে। তো উপরে উদাহরণ থেকে নেওয়া যায় যে বছরে একবার চক্রবৃদ্ধি হবে, কিন্তু কখনো কখনো বছরে আমরা একাধিক চক্রবৃদ্ধি হয়। যেমন ব্যাংকে যদি আমরা টাকা রাখি সেখানে মাসিক হারে চক্রবৃদ্ধি হয়, অর্থাৎ বছরে 12 বার চক্রবৃদ্ধি। সেক্ষেত্রে সূত্রটিতে ছোট্ট একটু পরিবর্তন হবে, বছরে 12 বার চক্রবৃদ্ধি। তো প্রথমে সুদের হারকে আমরা 12 দিয়ে ভাগ করব এবং মেয়াদকে 12 দিয়ে গুণ করব, অর্থাৎ মাসিক চক্রবৃদ্ধি যদি হয় তাহলে আমরা 12 দিয়ে ভাগ, অথবা এবং মেয়াদকে 12 দিয়ে গুণ। তো এটা আমরা বলি এম, চক্রবৃদ্ধিটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি। তো এম সমান সমান যদি আমরা একটা ফর্মুলা বলি, চেষ্টা করি, 12 ডিভাইডেড বাই প্রশ্নে প্রদত্ত, অর্থাৎ প্রশ্নে যদি বলা থাকে মাসিক, তার মানে 12কে 12 দিয়ে, কারণ মাস মানে বছরে 12 মাস, 12 দিয়ে 12কে ভাগ। যদি বলে ত্রিমাসিক অর্থাৎ 3 দিয়ে ভাগ, যদি বলে অর্ধবার্ষিক, অর্ধবার্ষিক মানে 6 মাস, তো 6 দিয়ে ভাগ। ঠিক আছে, তো এইভাবে করে আমরা এমটা বের করতে পারি। এম মানে কয়বার চক্রবৃদ্ধি হচ্ছে। তো প্রশ্নে যখন আমার কিছুই বলা নাই, শুধু ডাইরেক্ট পার্সেন্টেজ, সেই ক্ষেত্রে আমরা এম লাগবে না। যখন বলা থাকবে মাসিক চক্রবৃদ্ধি, ত্রিমাসিক চক্রবৃদ্ধি, সেই ক্ষেত্রে আমরা এম ইউজ করব। তো এখানে আমরা দেখি, যদি তুমি 10% চক্রবৃদ্ধি সুদে 100 টাকা ব্যাংকে জমা করো এবং তুমি জানো 12 বার চক্রবৃদ্ধি হবে, তো এখানে বলে দিচ্ছে 12 বার চক্রবৃদ্ধি। অনেক ক্ষেত্রে এখানে বলা থাকতে পারে মাসিক 10% অথবা ত্রিমাসিক 10%, এইরকম ডাইরেক্ট বের না করেও দিতে পারে। এখানে যেমন এমটা টিচার বের করে দিছে, তো 1 বছর পর কত টাকা পাবে, তখন আমরা জাস্ট দেখো ফিউচার ভ্যালু যে ফর্মুলাটা আমরা গতদিন আলোচনা করছি সেখানে একই। তো আই কে, সুদের হারকে এম দিয়ে ভাগ এবং সময়ের সাথে গুণ। তো এখানে এম 12, যে কয়বার হচ্ছে বাড়তেছে। যেমন আমি যদি বলি অর্ধবার্ষিক, অর্থাৎ বছরে কয়বার বাড়তেছে, 2 বার। অর্ধবার্ষিক 6 মাস পর পর। যদি বলি 3 মাস, ত্রৈমাসিক চক্রবৃদ্ধি, তার মানে 3 মাস পর পর, তাহলে 1 বছরে 3 মাস পর পর যদি বাড়ে 4 বার বাড়বে। যদি বলি যে এটা 2 মাস অন্তর অন্তর বৃদ্ধি, তার মানে বছরে 6 বার টাকা বাড়বে। ঠিক আছে, তো এখন আমরা এই যে ফর্মুলা অনুযায়ী সবকিছু বসাইলে দেখা যাচ্ছে কি, যে আজকে 1000 টাকা 100 টাকা জমা রাখলে 1 বছর পর 110 টাকা পাওয়া যাবে, অর্থাৎ আমরা 10 টাকা 40 পয়সা বেশি পাবো। ঠিক আছে, তো আজকে আমরা এটুকুই শেষ করব। পরবর্তী ক্লাসে আমি কয়েকটা বোর্ড থেকে বা বিভিন্ন উদাহরণ আমি তোমাদের সাথে আলোচনা করব, মানে কয়েকটা স্যাম্পল ম্যাথ দেখাবো, তো ম্যাথগুলো যাতে আমরা বুঝতে পারি সহজে। তো সবাই ভালো থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।